EWS সার্টিফিকেট নিয়ে কি আপনারা চিন্তিত বা আবেদন করার কথা ভাবছেন? তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। আপনাদের সবাইকে ইজি কম্পিউটেক ইনফো ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব EWS ইকোনমিক্যালি উইকার সেকশন বা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী সার্টিফিকেট নিয়ে। এই সার্টিফিকেটের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সরকারি চাকুরির সাথে সাথে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য 10% সংরক্ষণ পেয়ে যাবেন। আপনারা যদি এই সার্টিফিকেট পেতে চান বা আবেদন করার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে EWS সার্টিফিকেটের জন্য সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই ইজি কম্পিউটেক ইনফো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে এইরকম আরও অনেক দরকারি ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। EWS সার্টিফিকেটের জন্য আপনাকে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েবসাইটে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে গুগলে গিয়ে কাস্ট সার্টিফিকেট wb.gov.in লিখে সার্চ দেওয়ার পর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েবসাইটের পেজ খুলে যাবে। সেখানে EWS অপশানে ক্লিক করতে হবে। তারপর অ্যাপ্লাই ফর EWS সিলেক্ট করুন। এরপর অনলাইন আবেদনের পেজ খুলে যাবে। এখানে স্টেট ফরম্যাট EWS সার্টিফিকেট এবং সেন্ট্রাল ফরম্যাট EWS সার্টিফিকেট অপশন দেখতে পাবেন। শুধুমাত্র জেনারেল ক্যাটেগরির স্টেট ফরম্যাটের জন্য আবেদন করতে পারবেন। সেন্ট্রাল ফরম্যাটের জন্য জেনারেল ক্যাটেগরি এবং যে সমস্ত ওবিসি প্রার্থীর নাম রাজ্যের ওবিসি তালিকায় আছে কিন্তু কেন্দ্রীয় তালিকায় নেই, তারাও আবেদন করতে পারবেন। জেনারেল ক্যাটেগরির প্রার্থীরা চাইলে স্টেট এবং সেন্ট্রাল ফরম্যাট দুটোর জন্যই একসাথে আবেদন করতে পারবেন এবং দুটো জায়গা থেকেই সংরক্ষণ সুবিধা পেতে পারেন। আমি এখানে সেন্ট্রাল ফরম্যাট দিয়ে অ্যাপ্লাই করা দেখাবো। এখানে লেখা আছে অলরেডি প্রসেস EWS স্টেট ফরম্যাট সার্টিফিকেট। যদি আপনারা আগে থেকে স্টেট ফরম্যাট আবেদন করে থাকেন, তাহলে ইয়েস করবেন, আর না করে থাকলে নো করে দেবেন। আমি যেহেতু অ্যাপ্লাই করিনি, তাই নো করে দিলাম। এরপর আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর সাবডিভিশন দেব, তারপর মিউনিসিপ্যালিটি বা ব্লক। যারা মিউনিসিপ্যালিটিতে থাকেন তারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, আর যারা ব্লকে থাকেন তারা ব্লক সিলেক্ট করবেন। আমি যেহেতু ব্লকে থাকি, তাই ব্লক সিলেক্ট করলাম। এরপর জিপি বা ওয়ার্ড। যারা ওয়ার্ডে থাকেন তারা ওয়ার্ড নাম্বার দেবেন, আর যারা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকেন তারা গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। আমি আমার এখানে যে গ্রাম পঞ্চায়েতটা হবে সেটা দিয়ে দিলাম। তারপরে আসি অ্যাপ্লিকেশন ফর জেনারেল নাকি ওবিসি। আপনারা যারা জেনারেল কাস্ট অর্থাৎ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সংরক্ষণ তালিকাতে নাম নেই, তারা জেনারেল সিলেক্ট করবেন এবং আপনাদের সাবকাস্ট যেটা আছে সেটা সিলেক্ট করবেন। আর যদি লিস্টে আপনার সাবকাস্ট উল্লেখ না থাকে, তাহলে আদার্স অপশন সিলেক্ট করে ম্যানুয়ালি আপনার সাবকাস্টটি বসিয়ে নেবেন। রাজ্য সরকারের সংরক্ষণপ্রাপ্ত ওবিসিরা যারা কেন্দ্রীয় ওবিসি সংরক্ষণ পান না, তারাই ওবিসি সিলেক্ট করবেন। তাই এখানে আমি ওবিসি সিলেক্ট করলাম। ওবিসি ক্যাটেগরি ওবিসি এ অথবা ওবিসি বি সিলেক্ট করবেন। আমি ওবিসি এ সিলেক্ট করলাম। আপনারা ওবিসি এ নাকি ওবিসি বি জেনে না থাকলে কোনো সমস্যা নেই। আপনারা একবার ওবিসি এ এবং একবার ওবিসি বি সিলেক্ট করে লিস্ট থেকে দেখে নেবেন আপনার টাইটেল বা কাস্ট কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। যেই ক্যাটাগরির মধ্যে আপনি খুঁজে পাবেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তারপর সাবকাস্ট বা টাইটেল সিলেক্ট করবেন। আমি এখানে সেক সাবকাস্টটি সিলেক্ট করলাম। তারপর আসেন নাম। এখানে আপনার নামটা লিখতে হবে, তারপরে বাবার নাম বসাতে হবে, তারপরে বসাবো মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা এখানে ম্যান্ডেটরি দেখাচ্ছে না, তারপরেও আপনাদের সবাইকে বলবো মোবাইল নাম্বারটা অতি অবশ্যই সঠিকভাবে বসাবেন। আবেদনপত্র জমা দেওয়ার পরে কোনো সমস্যা বা ত্রুটি থাকলে এই মোবাইলের নাম্বারের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, তাই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। ইমেল আইডিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে বসাতে পারেন। ডকুমেন্টস হিসাবে আধার কার্ড এবং রেশন কার্ড দুটো ডকুমেন্টসের কথা বলা আছে। তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টসের নাম্বার আপনাদের উল্লেখ করতে হবে। তাই এখানে আধার নাম্বারটা সিলেক্ট করলাম এবং আধার নাম্বারটা আমি বসালাম। তারপরে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা যেটা হবে এই লিস্ট থেকে আপনারা বসিয়ে নেবেন। আপনার জন্মস্থান, আপনি যে ঠিকানায় জন্ম থেকে থাকেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে বাবার বাড়ির ঠিকানাটি বসাতে হবে। তারপর আপনার জেলা যেটা হবে সেটা বসাবেন, পুলিশ স্টেশন যেটা হবে সেটা বসাবেন,
তারপর আপনার গ্রামের নাম যেটা হবে সেটা। এবার আমরা নেক্সট করে পরের পেজে চলে যাব। এরপর চলে আসলাম নেক্সট পেজে। এখানে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা, অর্থাৎ বর্তমানে আমরা এখন যে ঠিকানায় আছি সেই ঠিকানাটি বসাবো। প্রথমে বলা আছে কেয়ার অফ, এখানে আমরা বাবার নামটা বসাবো। তারপর স্টেট এবং ডিস্ট্রিক্ট যেহেতু সিলেক্ট করা আছে, এখানে কিছু করার দরকার নেই। এবার আমরা আমাদের পুলিশ স্টেশনের নামটা বসাবো। তারপর ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত অপশনে যাব। যিনি ওয়ার্ডে থাকেন ওয়ার্ড নাম্বার বসাবেন এবং যিনি গ্রাম পঞ্চায়েতে থাকেন গ্রাম পঞ্চায়েতের নাম বসাবেন। আপনার গ্রামের নাম বসাবেন। তারপরে পোস্ট অফিস যেটা হবে সেটা আপনারা বসাবেন। পরবর্তীতে পিনকোড, আপনাদের পিনকোড নাম্বার যেটা হবে সেই পিন নাম্বারটা এখানে দেবেন। তারপরে কি আছে? পার্মানেন্ট অ্যাড্রেস। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে আমরা এখানে ইয়েস করে দেব। চলুন নেক্সট করে আবার পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পেজে চলে আসলাম। ন্যাশনালিটি ইন্ডিয়ান অলরেডি সিলেক্ট করা আছে। রিলিজিয়ান আমরা যেই জাতির সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর জেন্ডার সিলেক্ট করব। এখানে দুটো স্থানীয় পরিচয়দানকারীর বিবরণ দিতে হবে। মনে রাখতে হবে যে তাদের বয়স 18 বছরের বেশি হতে হবে, তারা আপনার প্রতিবেশী হবেন এবং দীর্ঘ সময় ধরে আপনাকে ও আপনার পরিবারকে চেনেন। তারা আপনার পরিবারের সদস্য বা বংশের কেউ হতে পারবেন না, কেবল প্রতিবেশী হতে হবে। তাদের নাম এবং ঠিকানা এখানে বসাবো। একইভাবে দ্বিতীয় ব্যক্তির নাম ঠিকানাও এখানে বসিয়ে নেব। ঠিকানার জায়গায় শুধু গ্রামের নামটাই বসালে হবে। 14 নম্বর অপশনে আছে whether the applicant or his family migrated from other state/country, অর্থাৎ আবেদনকারী বা তার পরিবার অন্য রাজ্য বা দেশ থেকে এসেছেন কিনা। যদি এসে থাকেন ইয়েস করে দেবেন এবং এখানে সেই দেশ বা রাজ্যের সম্পূর্ণ ডিটেলসটা এন্ট্রি করে দেবেন। আর যদি না হয় নো অপশন ক্লিক করে সিলেক্ট করে দেবেন। চলুন পরবর্তী পেজে চলে যাওয়া যাক। তারপরে ফটো আপলোড করতে বলা হয়েছে। আমরা এখান থেকে ফটোটি আপলোড করে নেব। অবশ্যই মনে রাখতে হবে ইমেজ সাইজটি 100 কেবির মধ্যে হতে হবে। তারপরে আছে ইনকাম ট্যাক্স রিটার্ন। যারা ইনকাম ট্যাক্স দেন তারা ইয়েস করে দেবেন, আর যারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন না নো করে দেবেন। তারপরে আছে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার। এই অপশনটি ওকে করব। তারপরে আছে এগ্রিকালচার ল্যান্ড, এটা ওকে করব। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি। পৌরসভাতে যারা আছেন তাদের এটা সিলেক্ট করতে হবে, আর যারা পৌরসভাতে থাকেন না তারা রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে ওকে দিতে হবে। পরবর্তী এই ডিটেলসগুলো আমাদের সামনে চলে আসবে এবং এগুলো আমাদেরকে সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে। প্রথমে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার অপশনে চলে আসুন। এখানে আপনি বা আপনার বাবা মা বা স্বামী যিনি ইনকাম করেন তার ডিটেলসটা এখানে বসান এবং তার প্যান নাম্বারটা বসিয়ে দিন। যেহেতু পরিবারে বাবা ইনকাম করেন তাই বাবার প্যান কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে সোর্স অফ ইনকামে যদি চাকরি করে থাকেন স্যালারি সোজাসুজি গত ফিনান্সিয়াল ইয়ারের টোটাল অ্যানুয়াল ইনকাম যেটা হবে সেটা বসাবেন। আর যদি বিজনেস করে থাকেন বা এগ্রিকালচার বা কোনো প্রফেশন থেকে ইনকাম করে থাকেন সেই সোজাসুজি ইনকামটা বসাবেন। আর যদি দিনমজুর বা অন্যান্য কোনো সোর্স থেকে ইনকাম করে থাকেন সেক্ষেত্রে আদার সোর্সের সোজাসুজি 1 বছরের টোটাল ইনকাম যেটা হবে সেটা বসাতে হবে। অবশ্যই মনে রাখতে হবে এই ইনকামটা গত ফিনান্সিয়াল ইয়ারের হতে হবে, অর্থাৎ গত বছরের এপ্রিল মাস থেকে এই বছরের মার্চ মাস পর্যন্ত। একইভাবে যদি কারো পরিবারে মাও ইনকাম করে থাকেন সেক্ষেত্রে একই রকমভাবে মায়ের প্যান ডিটেলস বসাতে হবে এবং যে সোর্স থেকে ইনকাম করেন সেই সোজাসুজি ইনকামটা বসাতে হবে। এবং পরিবারের সম্মিলিত ইনকাম যদি 8 লাখ টাকার মধ্যে হয় তাহলে আপনারা EWS এর জন্য এলিজিবল। যাই হোক, এখানে বাবা ইনকাম করেন তাই শুধু বাবার ইনকামটা এখানে দেখালাম। তারপরে আছে এগ্রিকালচার ল্যান্ডের অপশন। যার নামে জায়গা আছে অর্থাৎ আপনার নিজের বা বাবা মায়ের যার নামে আছে তার সোজাসুজি জমির পরিমাণটা একরের হিসাবে বসাবেন এবং জমির লোকেশনটা যে এরিয়ার মধ্যে অবস্থিত সেখানকার জায়গার নামটা বসাবেন। তারপরে আছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, অর্থাৎ আপনারা যে বাড়িতে থাকেন সেই বাড়িটা যত স্কোয়ার ফুট হবে এবং এই ফ্ল্যাট বা বাড়িটা যার নামে থাকবে তার সোজাসুজি জায়গার পরিমাণটা বসাবেন এবং ফ্ল্যাটটা যে জায়গায় অবস্থিত সেই জায়গার নামটা এখানে বসাবেন।
তারপরে আছে রেসিডেন্সিয়াল প্লট। রেসিডেন্সিয়াল প্লট মানে যে জমিতে বাড়িঘর বানানো যাবে সেটাকে বোঝায়। সেটার পরিমাণ যত ইয়ার্ড হবে এবং প্লটটা যার নামে আছে তার সোজাসুজি ডিটেলসটা বসাতে হবে। ইয়ার্ড মানে ওই প্লটের সাইজ কত, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ মিলিয়ে মোট কত বর্গগজ জায়গা আছে। এরপরে জমির লোকেশনটা বসিয়ে নেব। এরপরে আসব আবেদনপত্রের সাথে আমরা যেই ডকুমেন্টসগুলো দেব সেই ডকুমেন্টসগুলোর ওপর আমরা টিক মারব। এবং যারা ইনকাম ট্যাক্স দেন তারা আইটিআর ফর দ্য পাস্ট 3 ইয়ার্স অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স অপশনটাতে টিক মারবেন। বাকিদের এই অপশনটাতে টিক মারার দরকার নেই। একেবারে নিচের অপশনটাতে আপনারা দেখুন সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসেট অ্যান্ড কাস্ট ইন প্রেসক্রাইবড ফরম্যাট ইন অ্যানেক্সচার বি। এই ফর্মটা আপনারা আবেদনপত্র জমা করার সময় অফিস থেকে পেয়ে যাবেন। তারপরে এখান থেকে সাবমিট অপশনটা ক্লিক করে সাবমিট করে দেবেন। সাবমিট হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনলেজমেন্ট স্লিপ, ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস যে আছে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।